আজ আপনাদের 12তম ক্লাস। গত ক্লাসে আমরা বিভিন্ন টুলস দেখছি, স্কেল, ওয়াইড, তারপর ফ্রি ট্রান্সফর্ম, এগুলো দেখছি। আজকে আমরা দেখব ব্লেন্ড টুল, আর্টবোর্ড টুল, তারপর প্যানেলের ভিতরে সোয়াসেস তো দেখানো হয়েছে, কালার, স্ট্রোক এগুলো সম্পর্কে আগেও দেখানো হয়েছে। আমি এবার সব টুলসগুলো রিভাইজ দিব। আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত সব টুলস রিভাইজ দেওয়াবো। তার আগে শেষ করে নিই। খেয়াল করেন, আমি নতুন আর্টবোর্ড নিচ্ছি 1000x1000 300 PPI 8GB কালারে। গত ক্লাসে আমরা মনে হয় ব্লেন্ড টুল পর্যন্ত গেছি, তাই না? না, ব্লেন্ড টুল দেখানো হয়নি, আইড্রপার টুল দেখানো হয়েছে। কেউ তো বলতে পারছেন না আইড্রপার টুল দেখানো হয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আইড্রপার টুল কিভাবে কাজ করে আমি আরেকবার একটু দেখাই দিই। আইড্রপার টুল দিয়ে শুধুমাত্র কালার পিক করে না, আইড্রপার টুল দিয়ে কালার, স্ট্রোক সবই পিক করে। খেয়াল করেন, আমি একটা প্রথমটাতে ফিল, স্ট্রোক সবই নিয়েছি, তারপর একটাতে শুধুমাত্র স্ট্রোক কালার নিয়েছি। খেয়াল করেন, আপনারাও এরকম একটা কিছু তৈরি করবেন যেখানে একটা হচ্ছে ফিল, স্ট্রোক দুইটাই থাকবে, একটা রেড কালার, একটা ব্লু কালার, আর একটা শুধুমাত্র স্ট্রোক, এটাতে ফিল কালার নাই। এখন এটা যদি সিলেক্ট করি, করে আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করি, তাহলে ফিল অ্যান্ড স্ট্রোক দুইটাই নিয়ে নেবে। আবার ভিতে প্রেস করলাম, এটা সিলেক্ট করলাম, আইতে প্রেস করে এটা সিলেক্ট করলাম। আবার আই এবং ভি আমরা শর্টকাট কি ইউজ করা দেখব। আইতে হচ্ছে আইড্রপার টুল আর ভিতে হচ্ছে সিলেকশন টুল। এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম এভাবে। হ্যাঁ, তো এটা সহজ, এটা আপনারা একটু করে দেখান, এরকমটা একটু করে দেখান। আইড্রপার টুলের অনেক ব্যবহার রয়েছে, এটাতে আমাদের অভ্যস্ত হতে হবে। 6টা 0। আচ্ছা, এবার আমরা আইড্রপার টুলের সাহায্যে না ফন্ট, তারপর হচ্ছে ব্লেন্ড, গ্রেডিয়েন্ট সবই আমরা পিক করতে পারি। এখন ব্লেন্ড টুলটা গত ক্লাসে দেখাচ্ছিলাম যে দুইটা কালার যদি আমরা নিয়ে থাকি, সেই দুইটা কালারের ব্লেন্ড করে দেয়। এই দুইটা কালারের মিশ্রণ আমি চাচ্ছি গ্রেডিয়েন্ট। আমরা চাইলে এটাতে গ্রেডিয়েন্টও করতে পারি ব্লেন্ড টুলের সাহায্যে। ব্লেন্ড টুল আসলে মূলত কি করে, এই যে একটা শেপ চারকোনা, এটা একটা বৃত্ত, আমি দুই রকম শেপ নিচ্ছি এই জন্যই যে এটা শুধুমাত্র যে কালারের ব্লেন্ড করে তা না, এরা শেপেরও ব্লেন্ড করে। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এতে করে এখানে অনেকগুলো শেপ নেওয়া হয়েছে, যা বৃত্ত থেকে চারকোনা বা চারকোনা থেকে বৃত্ত হচ্ছে, মানে একটা মিশ্রণ হচ্ছে, শুধুমাত্র কালারেরই না, এটা অবজেক্ট বা শেপেরও হচ্ছে এটা। তাহলে এই অবস্থাতে এটার উপরে যেহেতু একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করলে দেখেন এটা আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু এটা গ্রুপ অবস্থায় আছে, আবার আনগ্রুপ করতে হবে। এবার ফাঁকা জায়গায় ক্লিক করে দেখেন এই শেপ থেকে কিভাবে এই শেপ হচ্ছে। এটা একটু করে দেখান তো সবাই, গত ক্লাসে হয়তো করছিলেন সবাই, আরেকবার একটু করেন। এবার স্পেসিফাইড স্টেপ মানে মধ্যে কয়টা নিব সেটাও সেট করে নিতে হবে। এই ব্লেন্ডটা
বুঝিনি? আবার নতুন করে শেপ নেন, আপনি দুইটা শেপ আবার নতুন করে নেন, ফিল কালার থাকবে না। দেখেন আমরা অনেক সময় কালারের হচ্ছে শেড দরকার হয়, কাছাকাছি কালার, তখন আমরা ব্লেন্ড টুলের সাহায্যে কালারের শেডগুলো নিতে পারি। যেমন একটু আগে যেটা করছিলাম আর কি, ধরেন এটা আপনার একটা কালার, এই কালারের কাছাকাছি অন্যান্য কালার দরকার, যেটা কিনা আপনার লালের কাছাকাছি, কমলা এবং লালের কাছাকাছি কিছু কালারের শেড দরকার। সেক্ষেত্রে আপনারা এই ব্লেন্ড টুলের সাহায্য নিতে পারেন। এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করে লাল এবং কমলা এর কাছাকাছি কালারের শেড নেওয়া যেতে পারে। চাইলে স্পেসিফাইড স্টেপ করে নির্দিষ্ট সংখ্যায় নেওয়া যেতে পারে। ঠিক আছে, এবার স্পেসিফাইড স্টেপগুলো আমরা দেখি। এই দুইটা সিলেক্ট করে এই ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করতে হবে, করে এখানে কয়েকটি স্টেপ আছে, একটা আছে স্পেসিফাইড স্টেপ আর একটা আছে ডিস্টেন্স। ডিস্টেন্স বলতে এখান থেকে যে ফাঁকা থাকবে কতটুকু তাই, ওইটা দরকার নেই, আমরা স্পেসিফাইড স্টেপ দিলে ভালো হয়। এর মাঝখানে আমি কয়টা নিতে চাচ্ছি, এর মাঝখানে আমি 5টা নিতে চাচ্ছি। এরপর ওকে, এরপর এখানে একটা ক্লিক করতে হবে, মাঝখানে এই যে 3 আর 2 5টা। তো এইভাবে সবাই একটু করে দেখান তো, আমি যেভাবে নিয়েছি স্পেসিফাইড স্টেপটা সবাই পারছেন কিনা একটু দেখেন। আচ্ছা, এটাতে প্রবলেম হচ্ছে কি সবার স্পেসিফাইড স্টেপে? যাদের সমস্যা হচ্ছে যে এদিকে খেয়াল করেন, ধরেন এই দুইটা অবজেক্ট ধরলাম, ধরার পরে এখানে ডাবল ক্লিক করতে হবে ব্লেন্ড টুলে, করে এখান থেকে এই যে এখানে ক্লিক করে 3টা অপশন পাবেন, এর ভিতরে মাঝখানেরটা স্পেসিফাইড স্টেপ। এরপর এখানে 5 লিখে দিয়েছি আমি, আপনি ইচ্ছা মতো সংখ্যা লিখে দিতে পারেন, তো আমি 4 লিখে দিচ্ছি এবার। এরপর ওকে, ওকে দেওয়ার পরে দুইটা আবার ক্লিক করতে হবে, এখানে একটা এখানে একটা, তারপর মাঝখানে 4টা কালারের শেড আসছে। সহজ বিষয়, যাদের হয়নি দ্রুত করে ফেলেন। হয়নি এমন কেউ আছেন নাকি? আচ্ছা, তাহলে এবার পরের স্টেপে যাওয়া যায়। এবার এখানে দেখেন স্যাম্বল স্প্রে টুল, স্যাম্বল স্প্রে টুল, এটার সাহায্যে যদি কোনো স্যাম্বল সিলেক্ট করা থাকে সেটা স্প্রে করা যাবে। যেমন এই যে স্যাম্বল হচ্ছে, স্যাম্বলের প্যানেল আছে, প্যানেলটা আপনি উইন্ডো থেকে পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো ধরনের আপনি, এই যে আমি ফ্লাওয়ার নিচ্ছি, ফ্লাওয়ার মানে ফুল, এই যে বিভিন্ন ধরনের ফুল পাবো, সূর্যমুখী ফুলটাই নিয়ে যেখানে ক্লিক করব সেখানে সূর্যমুখী ফুল হবে, আর যদি আমি ক্লিক করে ধরে রাখি সেখানে অনেকগুলো সূর্যমুখী ফুল হচ্ছে। এটা নিয়ে দেখেন তো। এই যে স্প্রে টুলে থাকা অবস্থায় এখানে স্যাম্বল প্যানেল আছে, স্যাম্বল প্যানেলটা আপনারা কোথায় পাবেন? উইন্ডো থেকে, এই যে স্যাম্বল, যদি এখানে না থেকে থাকে উইন্ডো থেকে স্যাম্বল থেকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এখানে একটা, এই যে এখানে এই স্যাম্বল লাইব্রেরি মেনু, এখানে ক্লিক করে ফ্লাওয়ারে আসতে হবে। ফ্লাওয়ারে এসে যে কোনো একটা ফুল সিলেক্ট করে ক্লিক করে ধরে রাখেন কিংবা ড্র্যাগ করেন, ফুল হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নেই, বুঝছেন? এই স্প্রে টুল আমরা কখনো ইউজ করি না, এটা বাদ দেন, স্যাম্বল টুল বাদ।
এরপর আসছে কলাম। কলাম টুলে কী কাজ দেখেন, এইভাবে ড্র্যাগ করলে আমরা বিভিন্ন ধরনের কলাম দিতে পারবো। কলাম গ্রাফ। এরপর এটা কি বার গ্রাফ টুল, এটা বার গ্রাফ টুল। এ ধরনের অঙ্ক তো সবাই করেছেন নাকি? এখানে সেট করে দেওয়া যাবে, দেখেন 30% করে দিলাম। এরপর ওকে। কি ব্যাপার, যাই হোক, আমাকে কখনো এগুলো প্রয়োজন পড়ে না, আমি কখনো ইউজ করি না। দেখেন আপনারা এগুলো একটু এসব হিসেব কিতাব আমাদের নেই কাজের ভিতরে। সবাই এটা ইউজ করে দেখেন, এই গ্রাফ টুলটা। আচ্ছা, এই যে পাই যেটা আছে, পায়ের অঙ্ক এটা হচ্ছে জ্যামিতির ভিতরে থাকতো এই ধরনের অঙ্ক, এই যে গ্রাফ তো এর ভিতরে যে পাইটা একটু দেখেন, এটা তো সহজ, এই জন্য এটা একটু দেখাচ্ছে। খেয়াল করেন, আমি একটা বৃত্ত নিচ্ছি, এবার এর পরিমাণ, এই যে এটার পরিমাণ আমি একটা ধরেন 30% দিলাম, এবার 2 নাম্বারটায় আমি 10% দিলাম, আর একটা আমি তাহলে এখানে 40 হয়ে গেল, আরেকটা দিচ্ছি 60%। তাহলে এখানে দেখেন এটা 3টা খণ্ড হবে, একটা হবে 10%, এটা 10% হয়েছে, আর এটা 30% হয়েছে, আর এটা 60% হয়েছে। এই হচ্ছে বিষয়। এইভাবে আমরা পাই তৈরি করতে পারবো। পরে এটা এক্সপ্যান্ড করে বিভিন্ন কালার করতে পারবো। দেখি এটা পাইটা কেউ করতে পারেন কিনা আমি একটু দেখবো। এই যে পাইতে এসে লাস্টের আগেরটা, এই কলাম টুলের ভিতর লাস্টের আগেরটা পাইতে এসে এরকম একটা বৃত্ত নেন, নেওয়ার পরে একটা করেন ধরেন 10%, তারপর এই যে 2 নাম্বারটা, আচ্ছা এটা 10% হয়নি, এবার হয়েছে। এবার 2 নাম্বার গ্রাফটা, আর এটা ধরেন 20%। এরপর এখানে 30 হয়ে গেছে, তাহলে আরেকটা 70 দিচ্ছি। এরপর আমি টিক চিহ্নতে ক্লিক করলে এটা 3টা খণ্ড হচ্ছে। যেহেতু আমি 3টা দিয়েছি, আপনি 4টা 5টাও দিতে পারেন, কিংবা 2টাও দিতে পারেন। দেওয়ার পরে এখানে এটা যদি এখন আমি কালার করতে চাই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এরপর ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই কালারটা ধরে আমি এটা রেড কালার করে দিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কালোটা ধরে এটা একটা কালার করে দিচ্ছি। এখন এর পরের টুলসটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটা গুরুত্বপূর্ণ। খেয়াল করেন, আমরা যে সাদা অংশটুকুর উপর ডিজাইন করি বা
জেপিজি ইমেজ আকারে সেভ করার জন্য যে সাদা অংশটুকু পাই এটাকে আর্টবোর্ড বলে। এটা আমরা কাজ করার শুরুর দিক থেকে আর্টবোর্ডের সাইজটা নিয়ে থাকি, তাই না? আমরা আর্টবোর্ড নিয়েছিলাম 1000 বাই 1000 পিক্সেল। আমরা চাইলে কাজ করার মাঝেও ফাইল নেওয়ার পরও আর্টবোর্ডের সাইজ চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে এই আর্টবোর্ড টুল থেকে। আর্টবোর্ড টুলে থাকা অবস্থায় এই যে উপরে কন্ট্রোল প্যানেলে ওয়াইড এবং হাইট, এক্স আর ওয়াই কিন্তু নয়। এক্স কি বলেন তো? এখান থেকে এইটুকুর দূরত্ব, আর ওয়াই মেবি এখান থেকে এইটুকুর দূরত্ব। এক্স ওয়াই অক্ষ দরকার নেই, আমরা হাইট এবং ওয়াইডের মাপ হচ্ছে চেঞ্জ করব। হাইট হচ্ছে 1000 পিক্সেল, আমি চাইলে এটা 500 পিক্সেল করে দিতে পারি, হাইট তাহলে কমে যাবে। এবার এখানে 500 লিখলাম, এবার এখানে ক্লিক করলেই চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা উচ্চতা 500 পিক্সেল হয়ে গিয়েছে। এবার ওয়াইডের মাপ আমি এটা যদি 600 করতে চাই কিংবা 800 করি তাহলে আরেকটু ছোট হবে। ছিল 1000, এখন কমে হয়েছে 800। এটা করেন তো সবাই। 500 বাই 800 এই মাপে হচ্ছে আর্টবোর্ড করেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আবার আর্টবোর্ড টুলে গেলাম। আর্টবোর্ড টুলে গেলে তাহলে আপনারা এইভাবে পারলেন, তাই না? আপনারা এখানে সাইজ দিয়ে ছোট বড় করতে পারছেন। যদি আমার হাইট বড় করার প্রয়োজন হয়, ধরেন আমি এটা 1200 করব, তাহলে এটা 1200 পিক্সেলের হয়ে গেল। এখন আমরা চাইলে আর্টবোর্ড টুলে থাকা অবস্থায় এটা ওই শেপ বড় ছোট করার মতো করেও আমরা আর্টবোর্ড ছোট বড় করতে পারবো। সেটা হচ্ছে এই যে এখানে বাউন্ডিং বক্স আছে, এই বাউন্ডিং বক্সের উপরে ক্লিক করে ধরে টান দিলে এটা ছোট হবে, উপরের দিকে ক্লিক করে টান দিলে বড় হবে। দ্বিতীয়ত এদিকে খেয়াল করেন আগে সবাই, এখান থেকে ক্লিক করে ছোট হচ্ছে বড় হচ্ছে শুধুমাত্র উপরের পাশটা। আমি যদি চাই উপর নিচে একই সাথে বড় হবে তাহলে কি করতে হবে? অলটা চেপে ধরতে হবে। অলটা চেপে ধরলে দুই দিক থেকে বড় হবে, আর শিফট ধরলে রেশিও ঠিক রেখে যেরকম আর্টবোর্ড ছিল সেরকমই আর্টবোর্ড থাকবে, শুধু বড় হবে। হাইট ওয়াইড ঠিক থেকে শুধু বড় হবে শিফট আর অলটা চেপে ধরলে। এটা করেন তো সবাই। প্রথমে নর্মালে বড় করবেন, ছোট করবেন, তারপর অলটার ধরে ছোট বড় করবেন, তারপর শিফট অলটার ধরে বড় করবেন। এই 3 ভাবে করবেন। আচ্ছা, এটা আমাকে বুঝাই দিতে হবে যে এই 3টে ভাবে কিভাবে কাজ করে। এক এক করে বলেন দেখি। এসে গেম খেলা হচ্ছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমাদের যদি মাল্টিপল আর্টবোর্ড প্রয়োজন হয় তাহলে আর্টবোর্ড টুল থেকে আমরা অলটা চেপে ধরে একটা আর্টবোর্ড নিতে পারি, ঠিক আছে? এর আর্টবোর্ডের ডুপ্লিকেট নিতে পারি অলটা চেপে ধরে। এরপর আমাদের এখানে পরিমাপের একক পিক্সেল আছে, তাই না? আমরা চাইলে এখান থেকেও পরিমাপের একক চেঞ্জ করতে পারি, কালার মুডও চেঞ্জ করতে পারি। পরিমাপের একক কিভাবে চেঞ্জ করব? কন্ট্রোল আর দিলে রুলার আসে, তাই না? এই যে গাইড, এই গাইডের এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, করলে দেখবেন এটা হচ্ছে পিক্সেলে। আমরা চাইলে এটা ইঞ্চিতে কনভার্ট করতে পারি। এবারে দেখেন ইঞ্চিতে আছে, এই যে এখান থেকে এইটুকু 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম। তো এই অবস্থায় আমরা চাইলে এই যে ইঞ্চিতে ছোট বড় করতে পারি। এখান থেকে দেখেন এটা আমি 5 পিক্সেল রাখছি, এটাও 5 পিক্সেল রাখছি। ওয়াইডও 5 পিক্সেল, হাইটও 5 পিক্সেল। এখন আমি যদি এইটা অন করে দিই, এই যে এটা অন করে দিলে একটা বড় করলে দুইটাই বড় হবে, ঠিক আছে? দেখেন আমি যদি একটা সাইজ বড় করি, হাইট এবং ওয়াইড একই সাথে ছোট বড় হবে। ভাই এদিকে খেয়াল করতে হবে, সামনে এদিকে খেয়াল করতে হবে। তো এটা অন করে দিলে হাইট ওয়াইড একই সাথে বড় ছোট হবে। পরিমাপের একক কিভাবে চেঞ্জ করা যায়? রুলার এনে রাইট বাটন ক্লিক করে এখান থেকে পরিমাপের একক চেঞ্জ করা যায়। এরপর কালার মুড চেঞ্জ করা যায় এডিট থেকে কালার সেটিংস। এই যে এখান থেকে কালার মুড যদি RGB থাকে, আপনার আর্টবোর্ডে গিয়ে কাজ করে মনে হলো যে আপনার কালার মুড চেঞ্জ করা প্রয়োজন, তখন আপনি ফাইল থেকে ডকুমেন্ট কালার মুড
এই যে প্রথম মেনু বার, এখান থেকে কালার মুড, এখান থেকে ধরেন 8 জিবি রয়েছে, আপনি সিএমওয়াইকে কালার মুডে চেঞ্জ করে ফেলতে পারবেন। তাহলে এই যে বিষয়গুলো বললাম আপনাদের, এগুলো সবগুলো করেন এক এক করে। অলটা চেপে ধরে আর্টবোর্ডের কপি নেন, তারপর আর্টবোর্ডের সাইজ ওই পরিমাপের একক চেঞ্জ করেন। কালার মুড বেশিরভাগ সময় 8 জিবি রেখে রাখবেন, আর যখন প্রিন্টের জন্য ডিজাইন করা হবে তখন সিএমওয়াইকে। আচ্ছা, এটা সবাই পেরেছেন? মাল্টিপল আর্টবোর্ড নেওয়া, তারপর হচ্ছে পরিমাপের একক চেঞ্জ করা, আর হচ্ছে আরেকটা কি দেখালাম, পরিমাপের একক চেঞ্জ করা, কালার মুড চেঞ্জ করা। এই যে এখান থেকে ফাইল থেকে এই যে ডকুমেন্ট কালার মুড 8 জিবি সিএমওয়াইকে। এই 3টে বিষয় সবাই পেরেছেন? 3টে বিষয় পারেনি এমন কেউ আছেন নাকি? বুঝতে পারেননি এমন কেউ? আপনি বুঝতে পেরেছেন সব? আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা যদি চাই যে আর্টবোর্ড ডিলিট করব তাও পারবো। এই যে আর্টবোর্ড টুলে এসে এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট, এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেসে প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। এবার ডিলিটও করে ফেলেন, আর্টবোর্ড মাল্টিপল আর্টবোর্ড ডিলিট করে। এরপরে টুল হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের ভিতরে এই যে দ্বিতীয়টা ইউজ করার দরকার নেই, এটা আর্টবোর্ডই ব্যাকা হয়ে যায়। শুধু প্রথমটার কথা বলি, এটা সাহায্যে ডানে বায়ে উপরে নিচে যেমনি সেমনি সরাতে পারবেন। এটা থাকা অবস্থায় মাউসের কার্সর হ্যান্ড মানে হাত হয়ে যায়। এটা শর্টকাট কি আছে, শর্টকাট কি হচ্ছে কিবোর্ডের স্পেস চেপে ধরলে হাত হয়ে যায়। এবার আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ডানে বায়ে উপরে নিচে সরাতে পারবেন। এটা করেন তো সবাই। হ্যান্ড টুল, হ্যান্ড টুলের ভিতরের ওই টুলগুলো ধরার দরকার নেই। এরপর আসছে জুম টুল। জুম টুলের সাহায্যে ক্লিক করলে জুম হচ্ছে, অলটা ধরে ক্লিক করলে জুম আউট হচ্ছে। এমনি নর্মালে প্লাস হয়, আর যেই জায়গাটা জুম করতে চাই সেই জায়গা মাউসের কার্সরটা ধরেন এই জায়গা জুম করব, এই জায়গা ক্লিক করতে হবে, তাহলে এই জায়গাটা জুম হবে। আর অলটা চেপে ধরে ক্লিক করলে এটা জুম আউট হবে, মানে ছোট হতে থাকবে অলটা ধরে চেপে ধরলে। এই হচ্ছে পুরো টুলসের কাজ আজকে শেষ হলো। এবার আমি এগুলো সব আবার রিভাইজ দিব, কারণ মনে নাই থাকতে পারে। একদম শুরু থেকে সাধারণ বিষয়গুলো আমি আরেকবার আপনাদের রিভাইজ দিয়ে দিচ্ছি। সবাই এদিকে মনোযোগী হন, আপাতত মাউসটা ছেড়ে দেন, এদিকে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন সবাই। নিউ ফাইল, প্রথমে 1000 বাই 1000 পরিমাপের একক হবে পিক্সেল। আর্টবোর্ড একটা নিচ্ছি, এখানে ব্লিড নিচ্ছি না, ব্লিড সম্পর্কে সামনে বুঝাবানে বিজনেস কার্ড ডিজাইনের সময়। আর কালার মোড 8 জিবি, আর রেজুলেশন রাস্টার ইফেক্ট হচ্ছে 300 ppi। এখানে প্রিভিউ ডিফল্ট, এরপর ক্রিয়েট। এটা দিয়ে আপনাদের ইলাস্ট্রেটর শেখানো শুরু করছিলাম, তাই না? এরপর আসি প্রথম যে বিষয়টা, সেটা জুম ইন জুম আউট। একটু আগে যেটা দেখালাম, এই যে জুম টুলের সাহায্যে, এটা শর্টকাট বা ইউজার ফ্রেন্ডলি মনে হয় আমার কাছে। অলটা চেপে ধরে হচ্ছে চাকা ঘুরানো, এটা আমার কাছে সব থেকে সহজ মনে হয়, অলটা চেপে ধরে চাকা ঘুরানো। এখন কোনো কারণে আপনার আর্টবোর্ডটা হাইড হয়ে গেল, আর্টবোর্ডটা আপনার ডানে বা বায়ে সরে গিয়েছে, কিংবা এক জায়গায় আপনি অনেক জুম করে ফেলেছেন। আপনি আর্টবোর্ডটা 100% জুমে মাঝখানে আনবেন কিভাবে? কন্ট্রোল জিরো, মনে থাকবে এই জিনিসটা? সবাই করেন তো, কন্ট্রোল জিরো। একটু আর্টবোর্ডটা দূরে সরাই দেন, আর্টবোর্ডটা দূরে সরাই দিয়ে কন্ট্রোল জিরো দিয়ে সামনে নিয়ে আসে দেখান তো। এগুলো মানে সাধারণ বিষয়, তারপরেও দেখাচ্ছি কারণ অনেকে এগুলো সমস্যায় পড়ে এগুলো নিয়ে। ঠিক আছে, এটা জুম ইন জুম আউট হচ্ছে অলটা চেপে ধরে এরকম চাকা ঘুরানো। এটা অনেক দিন ধরে করা হচ্ছে, তারপরে আমি আরেকবার রিভাইজ দিয়ে নিচ্ছি। এরপর আপনারা কন্ট্রোল প্লাস দিলে এক এক করে জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে এক এক করে জুম আউট হবে। কন্ট্রোল চেপে ধরে যদি প্লাসে প্রেস করেন জুম হবে, মাইনাসে প্রেস করলে জুম আউট হবে। আর এই যে হ্যান্ড টুল, কিবোর্ডে স্পেসে প্রেস করে ডানে বায়ে সরাতে পারবেন।
হ্যান্ড টুলে প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে ডানে বাঁয়ে সরাতে পারবেন। এরপর আসি প্রথম যে টুলটা, এটার নাম হচ্ছে সিলেকশন টুল। শুধুমাত্র সিলেক্ট করা না, এটা আমরা চাইলে মুভও করতে পারি। এই টুলের সাহায্যে একটা অবজেক্টকে আমরা মুভ করতে পারি, মানে সরাতে পারি সিলেক্ট করে। এবার দেখেন রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে এটা সিলেক্ট না করলে এর উপরে কালার বা বিভিন্ন অ্যাপ্লাই এর উপরে আসবে না। এর জন্য সিলেকশন টুল কোনটা? প্রথমটা। এবং এটার শর্টকাট কি হবে? শুধু ভি। এ দেখেন আমি ধরেন টেক্সট টুলে আসি, আমি জাস্ট যাব, জাস্ট একটা ভি প্রেস করলে সিলেকশন টুলে চলে যাব। তো এটা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পরে আমরা এই সিলেকশন টুল থেকে অনেক কাজ করতে পারি। প্রথমত রিসাইজ করতে পারছি, দ্বিতীয়ত এখান থেকে কর্নারগুলো এই ডটে ক্লিক করে, যে সাইডে ডট দেখতে পাচ্ছেন চারকোনায় একটা ডট ক্লিক করে এভাবে ড্র্যাগ করে কর্নারগুলো রাউন্ডেড করতে পারছি, সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারছি। এরপর সিলেক্ট করে আমরা রোটেটও করতে পারি। এই হচ্ছে সিলেকশন টুলের কাজ। এবার সিলেকশন তো বুঝলাম, এবার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি ভাই? এদিকে খেয়াল করেন সবাই, এদিকে। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, আমরা কোনো একটা নির্দিষ্ট কর্নার সিলেক্ট করতে পারি, অথবা অনেকগুলো অবজেক্ট আপনি একসাথে নিয়ে ওইটা যদি গ্রুপ করে থাকেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হয়, আর রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ, ঠিক আছে? তো এটা গ্রুপ অবস্থায় আছে। তাহলে আমি যদি যে কোনো একটা অবজেক্টকে এই গ্রুপের ভিতর থেকে ধরতে চাই, সেক্ষেত্রেও আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে পারবো একটা, এবং সেটার কালার কিংবা ওটা মুভমেন্ট করতে পারবো, ওটা সরাতেও পারবো। এই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা কাজ। এবার গ্রুপ সিলেকশন টুল, এটা প্রয়োজন পড়ে না, ওটা দরকার নেই। এবার আসছে ম্যাজিক ওয়ান টুল। এটার কাজ হচ্ছে একই কালার পিক করা। একই কালার পিক করা, ধরেন এর স্টক কালার অফ করে দিচ্ছি। আমি যদি একই কালার সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এই দেখেন এখানে ক্লিক করলাম, এই লাইনটা সিলেক্ট হয়ে গেল। এখানে একটা বিষয় যে টলারেন্স, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে 32 হচ্ছে টলারেন্স আছে। আমি যদি টলারেন্স বাড়ায় দিই তাহলে এই সবুজও পিক করে নেবে, কারণ এও সবুজ কালার, তাই না? এটা ক্লিক করলাম, এই সবগুলো কালারই নিয়ে নিয়েছে। এত করাতে টলারেন্স বেশি বাড়ানো হয়ে গিয়েছে। 50 নিচ্ছি, তাহলে এটাই ধরছে। এটা কালারের ডিফারেন্স অনেক বেশি, এবার নিয়েছে। মোটামুটি 98 রাখছি। এবার এই সবুজে ক্লিক করলে এটাও নিয়ে নিচ্ছে, তার মানে টলারেন্স বাড়ালে এর কাছাকাছি রঙগুলো পিক করে নেয়। তো এটার পরে আমি চাইলে এদের কালার চেঞ্জ করে দিতে পারি। এই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুল শুধুমাত্র কালারই পিক করে না, এটা ফন্টও পিক করে। একই ধরনের ফন্ট বা স্ট্রোকও পিক করতে পারে। এরপর ল্যাসো টুল, এটা আমাদের প্রয়োজন পড়ে না। এটা এই যে এইভাবে হচ্ছে এটা ড্র্যাগ করে একটা বাউন্ডারি তৈরি করব, ওর ভিতর যা থাকবে সেগুলো সিলেক্ট হয়ে যাবে এবং তারপরে ওইটার কালার টালার চেঞ্জ করা যাবে। এই হচ্ছে ল্যাসো টুল। এই প্রথম 4টা হচ্ছে সিলেকশন টুল। এরপরের টুলটা হচ্ছে পেন টুল। এরপরের টুলটা হচ্ছে পেন টুল। পেন টুলের সাহায্যে আমি এই পেন টুলটা অনেক বেশি ব্যবহার হয়, আমাদের কাজ অনেক সহজ করে পেন টুল। এটা একটু কঠিন টুল। নর্মালি আমি যদি চাই একটা একটা করে ক্লিক করে করে শেপ ক্রিয়েট করতে পারি। দ্বিতীয়ত আমি চাইলে শেপে কার্ভ আনতে পারি। এবার এই যে ডিফল্ট যে কার্ভটা আসে, এটা সরাতে হলে
এই অ্যাঙ্করে ক্লিক করতে হবে, করে এভাবে আমরা পেন টুলের সাহায্যে এরকম কার্ভওয়ালা শেপ তৈরি করতে পারি। পেন টুলের সাহায্যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে একটা পাতা তৈরি করলাম। আচ্ছা, আপনারা পেন টুলের সাহায্যে, পেন টুল তো শিখেছেন আপনারা, এর থেকে জেড পর্যন্ত করেছেনও, আমাকে এটা একটু করে দেখান আরেকবার। এই যে একটা ক্লিক, দুইটা ক্লিক, এই 3 নাম্বার ক্লিকের সময় ড্র্যাগ করে উপরে কার্ভ করবেন। এবার এটা কার্ভটা সরাই দিয়ে এরকম একটা শেপ বানাবেন। আর এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, আর এখানে ডিফল্ট কার্ভ সরাই দিয়ে এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম। এই দুইটা জিনিস আপনারা সবাই করে দেখান দেখি। পেন টুল তো অনেক শিখলেন, এটা একটু করে দেখান এই দুটো। আচ্ছা, পেন টুল এটা পারলে আমি মনে করি পেন টুলের মোটামুটি সবাই পারবেন, তাই না? পেন টুলের এই বিষয়টা যারা পারছেন তারা সবই পারবেন। এবার খেয়াল করেন, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নেওয়ার পরে পেন টুলে থাকা অবস্থায় অলটা চেপে ধরে আমরা চাইলে এক একটা ওই যে বাহুকে আমরা কার্ভ করে ফেলতে পারবো। অলটা চেপে ধরে যখন মাউসের কার্যটা এরকম চেঞ্জ হবে, এরকম, তখন টান দিবেন। এটা করে দেখান তো সবাই। একটা রেক্ট্যাঙ্গেল নেন, নিয়ে পেন টুলে থাকা অবস্থায় অলটা ধরে মাউসের কার্য যখন এমন হবে তখন টান দেবেন। মাউসের কার্য যখন এরকম হবে অলটা ধরে টান দিবেন। দ্রুত করেন, দ্রুত। আচ্ছা, হয়েছে না সবার? এবার দেখেন, পেন টুলের ভিতরে আরও কিছু টুলস আছে, ওই টুলে আমাদের যাওয়ার প্রয়োজন পড়ে না। কারণ এই দেখেন, আমরা ডিফল্টভাবে এমনিতেই যদি পেন টুলে থেকে আমার এই অ্যাঙ্করটা ডিলিট করতে হবে, তাহলে এটা আগে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে এই অ্যাঙ্করটা আমার ডিলিট করতে হবে। দেখেন অটোমেটিক এই অ্যাঙ্করে এখানে গেলে মাইনাস অ্যাঙ্কর চলে আসছে, তার মানে এই টুলে আমার যাওয়ার প্রয়োজন নেই। এখানে ক্লিক করলাম, ওটা ওই অ্যাঙ্করটা ডিলিট হয়ে গেল। আবার এখানে যদি আমি যাই, দেখেন অটোমেটিক প্লাস আইকন আসছে, তার মানে এখানে অটোমেটিক হচ্ছে অ্যাঙ্কর অ্যাড করা যায়। তো আমাদের এর ভিতরে টুলে যাওয়ার দরকার নেই, ওগুলো শর্টকাট অটোমেটিক হয়ে যায়। এরপর এটা কার্ভেচার টুল, আমাদের এটা দরকার নেই, এটা এরকম বৃত্ত তৈরি করে। এরপর টেক্সট টুল, টাইপ টুলটাই যদি যাই, যদি আমি একটা ক্লিক করি তাহলে লরেম ইপসাম লেখা আসছে। এটা সাইজ সাধারণত প্রথম ডিফল্ট অবস্থায় 12 পিটি থাকে। আমি এখানে যদি এই যে লরেম ইপসাম, এটা কিন্তু সিলেক্টেড আছে, সিলেক্টেড বিধায় এর চারিকোলতে কালো এবং লেখাটা সাদা অবস্থায় আছে। আর যদি ডিসিলেক্ট করা হয় তাহলে দেখবেন লেখাটা কালো আর চারিপাশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো সিলেক্টেড থাকা অবস্থায় আমরা যদি কিছু লেখি, এটা মুছাও লাগবে না, এই ব্যাক স্পেস দিয়ে মুছাও লাগবে না। আমি যদি এখন কিছু লেখি তাহলে সেটা লেখা হয়ে যাবে। এবার এই লেখাটাকে আমি যদি বড় করতে চাই তাহলে সিলেকশন টুলে গিয়ে এখান থেকে পিটি বাড়ানো যেতে পারে, অথবা এই যে ক্যারেক্টার প্যানেল থেকে আমরা এখান থেকে সাইজ বড় করতে পারি। এবার চাইলে এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। এরপর এখান থেকে চাইলে বড় করা যায়, এটা থেকে 2 লাইনের মধ্যকার দূরত্ব বাড়ানো যাবে। এখানে যেহেতু 1 লাইন, এটা হবে না, এটা অতটা দরকার নেই, এটা দরকার। এটা হচ্ছে সবগুলো অক্ষরের মাঝে দূরত্ব বাড়ায়। আমি সাধারণত এই ডিফল্টের এখানে ক্লিক করি, করে 200 পিটি কিংবা 100 পিটি, 75 পিটি এরকম পিটি দিয়ে থাকি। এটা সাধারণত এ দেখেন, এখন আমি সবগুলো টুলসের আবার রিভাইজ দিচ্ছি, একটু মনোযোগী হন সবাই। মাউসটা ছেড়ে দিয়ে ওই সব বাদ দিয়ে এদিকে খেয়াল করেন। এটা সিলেক্ট করে আমি যদি এটা সাইজ বাড়াই, এটা সাধারণত আমরা লোগোর ট্যাগ লাইনে ইউজ করি। লোগোর নিচে যে নামটা হয় না, যেমন এখানে দেখেন আমি ফ্রিল্যান্সিং জোন, এটা হচ্ছে নাম, আর এটা হচ্ছে ট্যাগ লাইন। নিচে একটা নাম থাকে বা কোনো একটা কথা থাকে কোম্পানির জন্য, সেই কথাটা এখানে ওইটার দূরত্ব বাড়ায় দেওয়া হয় সৌন্দর্যের জন্য। তো সেটা করা হয় এইটা থেকে।
100 পিটি কিংবা 200 পিটি দেওয়া হয়। এরপর এটা লেখার রেশিও নষ্ট করে লম্বা করবে, এটা চওড়া করবে, এটা আমরা ইউজ করি না সাধারণত। আর এটা লেখার মূল জায়গা থেকে উঁচোয় নিবে কিংবা নিচেই নিয়ে আসবে। এরপর এটাতে ক্লিক করলে অল ক্যাপস মানে বড় হাতের হবে। আর এইগুলো সাধারণত ব্যবহার করা হয় না, এগুলো আমরা ব্যবহার করি না। এইটা সাধারণত মাঝে মাঝে ব্যবহার করা হয় অল ক্যাপস সবগুলো বড় হাতের করার জন্য। এই হচ্ছে পুরো ব্যাপার এই প্যানেলের। এখানে আরেকটা বিষয় হচ্ছে এটা যদি অল ক্যাপস অফ করে টাইপে যাই, টাইপে গিয়ে চেঞ্জ কেস, এখান থেকে আপনি চাইলে আপার কেস মানে এটা করতে পারেন, লোয়ার কেস সব ছোটো হাতে, টাইটেল কেসে হয় কি প্রত্যেকটা সেন্টেন্স বলতে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের করে। এই হচ্ছে চেঞ্জ কেস। আর সেন্টেন্স কেস প্রথম অক্ষর বড় হাতের, সবগুলো ছোটো হাতের হবে। এবার এটা তো দেখলাম, এর ভিতরে এইগুলোর ভিতরে টাইপ টুল আর টাইপ 1 পাথ টুল এই দুইটা গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো আমাদের কখনো প্রয়োজন পড়ে না। মনে থাকবে এখানে কোন দুইটা, প্রথমটা 3 নাম্বারটা। এইবার 3 নাম্বারটার ব্যবহার হয় পাতের উপরে। আমি যদি একটা পাত নিই, পাত মানে একটা সার্কেল নিচ্ছি, সার্কেলে পাতটা আছে, স্ট্রোকে কনভার্ট করছি। এবার টাইপ 1 পাথ টুলে গিয়ে আমি যদি পাতের উপরে একটা ক্লিক করি তাহলে এখানে কিছু লিখতে পারবো। এবং লেখাটাকে যদি আমি মাঝ বরাবর আনতে চাই বা বড় করতে চাই তাহলে অবশ্যই আমাকে সিলেকশন টুলে যেতে হবে। সিলেকশন টুলে গিয়ে আমি চাইলে লেখাটা সাইজ বড় করতে পারি, চাইলে আমি এর ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, এবং আমি যদি মিড বরাবর আনতে চাই সেক্ষেত্রে আমাদের হ্যান্ডেলের ব্যবহার করতে হবে। ভাই এদিকে খেয়াল করতে হবে, আমি দেখছি আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, একটু এদিকে খেয়াল করেন। দেখেন এখানে যে অবস্থায় আছে এটাকে আমি যদি মিড বরাবর আনতে চাই তাহলে একটা রুলার আনলে ভালো হয়, গাইড, কন্ট্রোল আর দিলে এই গাইড চলে আসবে। এবার এটা আমি এই পজিশনে রাখছি, যেহেতু এটা আর একটু উপরে উঠাবো আর এটা একটু নিচে নামাবো। এবার কি করতে হবে, সিলেকশন টুল থেকে এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা সিলেক্ট হবে এবং হ্যান্ডেল শো হবে। তো এখানে দুইটা হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল। এই সিঙ্গেল হ্যান্ডেলের কাজ হচ্ছে লেখাকে উল্টো করা, সোজা করা, মানে নিচে যদি কিছু লিখতে চাই সেক্ষেত্রে এই সিঙ্গেল হ্যান্ডেলের প্রয়োজন পড়বে। আর এই দুইটার কাজ হচ্ছে এটা মুভমেন্ট করে পজিশন অনুযায়ী বসানো। দেখেন এই হ্যান্ডেল কোনো সময় বড় থাকে, কোনো সময় ছোটো থাকে, তো আপনারা সবসময় জুম করবেন, জুম করে কাজ করবেন। তো দেখেন এই হ্যান্ডেলটার উপরে যখন মাউসের কার্যটা নিচ্ছি তখন অ্যারো চিহ্ন হচ্ছে, তখনই আমি ক্লিক করে ড্র্যাগ করব, তার আগে কিন্তু ড্র্যাগ করব না। কখন দেখেন এখন একরকম আছে, এরকম থাকলে কিন্তু হবে না। অ্যারো চিহ্ন, এই যে অ্যারো চিহ্ন হয়েছে, তখনই আমি ক্লিক করে উপরের দিকে টান দিব, কোনো তাড়াহুড়ো করবেন না। দেখেন এখনও অনেকটা ফাঁকা রয়েছে, তার মানে আরেকটু উপরে উঠানো প্রয়োজন। তো আমি গাইডটা আরেকটু উপরে উঠাচ্ছি। তো এবার এটা আরেকটু উপরে উঠাই, এই যে মোটামুটি একটা পজিশনে এসেছে, আরেকটু নিচে নামাতে হবে, এই জন্য জুম করতে হবে। জুম করে হ্যান্ডেলটা এইটুকু নিয়ে আসলাম, ব্যাস একদম পারফেক্টলি অ্যালাইন হয়েছে। এই জিনিসটা সবাই করে দেখান, এটা গুরুত্বপূর্ণ বিষয়, জটিল বিষয় করেন। সবার তো হয়েছে তাই না, হয়েছে? আচ্ছা, এবার এটা একটু জটিল তাই না, এটা জটিল, এটা শিখতে পারলে কাজ সহজ হয়ে যাবে। এরপর টাইপ 1 পাথ টুল দেখলাম, টাইপ টুল দেখলাম। এরপর লাইন সেগমেন্ট টুল, লাইন নেওয়া, এটা অত গুরুত্বপূর্ণ না। লাইন নিয়ে চাইলে আমরা স্ট্রোকের কালারটা বাড়াতে পারবো। এই লাইনগুলো ডিজাইনের দরকার হতে পারে, কিন্তু আমার অত প্রয়োজন পড়ে না। এরপর এই যে এখানে রেক্ট্যাঙ্গেল টুলে যদি যাই, আমি চাইলে এভাবে ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেল নিতে পারি, চাইলে একটা ক্লিক করে নির্দিষ্ট মাপের হচ্ছে 800 পিক্সেল বাই 800 পিক্সেলের একটা আর্টবোর্ড নিলাম। এটা যদি মিডিল অ্যালাইন করি তাহলে বুঝতে পারবেন যে এটা 800 পিক্সেল বাই 800 পিক্সেল, তার মানে এখান থেকে এইটুকু তাহলে কয় পিক্সেল হবে বলেন তো দেখি।
এই জায়গা থেকে এইটুকুর দূরত্ব কত? এখান থেকে এইটুকু 200। হ্যাঁ, এই পাশে তাহলে কত? তাহলে 200 200 400 বাদ হয়ে যাচ্ছে না? 100 পিক্সেলে, কিন্তু এইটুকু 100, এইটুকু 100, এটা 800 পিক্সেলে। আচ্ছা, এখন তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা বা এই 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 এখানে যা যা আছে এগুলো আমরা তো মোটামুটি জানি, তাই না, বুঝি। তারপরেও আমি একবার রিভাইজ দিয়ে দিই, অনেকের বুঝতে নাও অসুবিধাও হতে পারে। খেয়াল করেন, রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় আমি ড্র্যাগ করলাম, আমার খেয়াল রাখতে হবে আমার এখানে কালার কোনটা কোনটা আছে। এখানে আমি দেখতে পাচ্ছি ফিল কালার নেই, ফিল কালার যদি একটা দিই তাহলে মাঝখানে কালার আসবে। এই স্ট্রোক কালার ব্ল্যাক আছে, চাইলে এটা নান করে দিতে পারি। তারপর এটা রেক্ট্যাঙ্গেল টুল, এবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল আমাদের প্রয়োজন পড়ে না, কারণ এই টুলে আমরা রাউন্ডেড করে নিতে পারি কর্নারগুলো। এরপরে আসছে কি, বৃত্ত, এলিপস টুল। এরপরে পলিগন টুল। পলিগন টুলে আমরা চাইলে একটা ক্লিক করলে আমি কয়টা সাইড নিব, ডিফল্টভাবে 6টা সাইড হয়। এরপর এই যে একটা পলিগন চলে আসলো। এরপর স্টার টুল আছে, এভাবে টান দিলে একটা স্টার হবে। চাইলে টান দেওয়ার পরে আপ অ্যারোতে ক্লিক করলে এটা তারার কর্নারের সংখ্যা বাড়বে, এবং ডাউন অ্যারোতে ক্লিক করলে কর্নার কমবে। আর যদি একটা ক্লিক করি তাহলে কয়টা কর্নার নিতে চাই এখানে সেটা সেট করে দিয়ে ওকে দিলে সেই কয়টা কর্নার হবে। তাহলে এই রেক্ট্যাঙ্গেল টুলের কাজগুলো দেখালাম, আর লাস্টেটা ওইটা দরকার নেই। ব্রাশ টুলের সাহায্যে আমরা যাই ড্র করব সেটা হচ্ছে স্ট্রোকে থাকবে। দেখেন স্ট্রোকে চলে আসছে। তো এই ব্রাশের বিভিন্ন ইফেক্ট আছে। আমি যদি ব্রাশের প্যানেলে যাই, তাহলে নিজেরাও ব্রাশের প্যানেল বানানো যায়। আমি এটা আপনাদের আগের ক্লাসে দেখাইছি, আর এটা আমাদের জন্য যেহেতু অতটা গুরুত্বপূর্ণ না, আমাদের ডিজাইনের ক্ষেত্রে দরকার নেই, তাই আমি অত বেশি দেখাচ্ছি না ওটা। এরপর শেপার টুল, চাইলে ত্রিভুজ নেওয়া যায়, এর দরকার নেই। এখানে পেন্সিল টুলটা মাঝে মাঝে প্রয়োজন হয়, আর হচ্ছে স্মুথ টুলটা দিয়ে স্মুথ করার দরকার হয় মাঝে মাঝে, অত জরুরি না। এখানে জরুরি হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলটা জরুরি। ইরেজার টুল কীভাবে কাজ করে, একদমই সহজ। আমি ধরেন প্রথমে একটা শেপ নিলাম, এটা ফিল কালার থাকবে, স্ট্রোক কালার থাকলো না। এবার আমি এই টুলে থাকা অবস্থায় যে বৃত্তটা আসছে, এই বৃত্তটা সাইজ ছোটো বড়ো করে কীভাবে, থার্ড ব্র্যাকেট লেফট সাইডে চেপে ধরলে ছোটো হয়, থার্ড ব্র্যাকেট রাইট সাইডে চেপে ধরলে বড় হয়। তো আমি একটু ছোটো করে আমি যদি এটা এভাবে এভাবে কাটি, এটা ক্ষেত্র হচ্ছে, তাই না? আমি চাচ্ছি সমানে কাটবো, তাহলে কিভাবে কাটবো, অলটা চেপে ধরে এইভাবে ড্র্যাগ করবে, একটা বাউন্ডারি তৈরি হবে। এই বাউন্ডারির ভিতর যা যা থাকবে তা কেটে যাবে। এই হচ্ছে অলটা চেপে ধরে কাটা, সোজা করে কাটার সিস্টেম। এখন আমি ধরেন কয়েকটা অবজেক্ট নিলাম, এর ভিতরে আমি চাচ্ছি যে এইটা কাটবো, এইটা। তাহলে নির্দিষ্টভাবে যদি এটা সিলেক্ট রাখি, সিলেক্ট রেখে যদি এবার এই টুল দিয়ে অবস্থায় এভাবে কাটি, অন্যগুলো কাটবে না, শুধু কোনটা কাটবে, যেটা সিলেক্ট আছে ঠিক সেইটা। এখান থেকে ড্র করছি, দেখেন কাটছে না, এইটা কাটবে, কারণ ওইটা সিলেক্ট আছে। তাহলে অনেকগুলো অবজেক্টের মাঝে শুধুমাত্র একটাকে যদি কাটতে চাই, তাহলে কি করব, ওইটাকে জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করে নিব, তারপরে এভাবে কাটতে পারবো। এই হচ্ছে ইরেজার টুলের ব্যাপার। এরপর সিজার টুল দিয়ে চাইলে এভাবে 2 খণ্ড করে ফেল দেওয়া যায়। সিজার টুল দিয়ে স্ট্রোকও কাটা যায়। নাইফ টুল দিয়ে এভাবে এরকমভাবে কাটা যায়। এরপর রোটেট টুল। রোটেট টুলের সাহায্যে একটা ফুল বানিয়ে দেখান সবাই। এরকমভাবে একটা বৃত্ত নেবেন লম্বা লম্বি, নিয়ে পেন টুলে থাকা অবস্থায় এখানে যদি অলটা চেপে ধরে ক্লিক করি, পেন টুলে থেকে অলটা চেপে যদি আমি এখানে ক্লিক করি, এটা কর্নারটা রাউন্ডেড হবে, রাউন্ডেড না, তীক্ষ্ণ হবে আর কি। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই 2টা অ্যাঙ্কর ধরবো, এইভাবে ড্র্যাগ করে ধরে উপরের দিকে টান দিব। এইবার এটা আমি যদি চাই
রাউন্ড, এটা ঘুরিয়ে ফুল বানাতে পারবো। এটা সিলেক্ট করলাম, এই রোটেট টুলে গেলাম, এই সেন্টারটাকে আমি এখানে নিয়ে আসছি, অলটা চেপে ধরে এখানে নিয়ে আসছি। এরপর কপি। আচ্ছা, কপি দেওয়ার আগে আমাকে ডিগ্রি দেওয়া উচিত ছিল, ভুল হয়েছে। অলটা চেপে আমি যদি আরেকবার ক্লিক করি তাহলে আবার এই পপ আপটা আসবে। 360 বৃত্ত তো 360 ডিগ্রি, তো 360 ভাগ এখানে দেখা যাচ্ছে আমি 8টা নিব, 360 ভাগ 8 নিলাম। এবার কপি, কন্ট্রোল ডি। এটা করে দেখান তো সবাই, হয়েছে? আচ্ছা, এখন এগুলো তো পারা কাজ, তারপরেও এত সময় লাগছে, আমি আবার দেখাই দেওয়ার পরেও, এই জন্যই আমি আবার রিভিশন দিচ্ছি, দেখছেন? এবার খেয়াল করেন আমরা কোন পর্যন্ত এসেছি, এই যে রোটেট টুল পর্যন্ত। রোটেটের ভিতরে রিফ্লেক্ট আছে, এটা প্রয়োজন নেই, রিফ্লেক্ট হচ্ছে প্রতিবিম্ব করে আর কি। এরপর স্কেল আছে, স্কেল টুলের সাহায্যে আমি তাও একবার করে সব কিছু দেখাই দিই, তা না হলে যেহেতু রিভিশন দিচ্ছি সব কিছু। এই টুলে থাকা অবস্থায় আমি চাইলে এভাবে ছোট বড় করতে পারি, যেটা কিনা আমি সিলেকশন টুল থেকেই পারি। এরপর দ্বিতীয়টা একটু মনে হয় প্রয়োজন পড়বে, এই যে রম্বস টাইপ করার জন্য, তাছাড়া ওই 3 নাম্বারটারও প্রয়োজন নেই। এরপর এটা হচ্ছে উইথ টুল, ওই যে কোনো একটা স্ট্রোককে মোটা করার জন্য। ধরেন এরকম একটা স্ট্রোক নিলাম, এবার এই উইথ টুলে গিয়ে এটা মোটা করলাম। এই আছে উইথ টুল। উইথ টুলের ভিতরে আরও কিছু টুল আছে, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। এরপর ট্রান্সফর্ম টুল এসছে, এই যে ট্রান্সফর্মের ভিতরে ক্লিক করলে আবার 4টা ওপেন হয়ে যায়। তো এখানে এটা আমি ফিল কালারে কনভার্ট করছি, তাহলে বোঝা যাবে। প্রথম টুলের কাজ কি, এরকম ছোট বড় করা, মানে এটা সিলেকশন টুলের মতো কাজ করে। সিলেকশন টুলে যেভাবে আমরা ছোট বড় করি সেইভাবে, কিন্তু এর বাউন্ডিং বক্সটা একটু ডিফারেন্ট। এবার সেকেন্ডার কাজ কি, এটার কাজ হচ্ছে এক সাইড থেকে চওড়া করা। আর লাস্টেটার কাজ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করে করে মুভ করানো যাবে, এটা কিনা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও হয়। এরপরের টুলটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এটা গুরুত্বপূর্ণ একটা টুল, অনেক বেশি ব্যবহৃত হয়। দেখেন এখানে 2টা শেপ নিয়েছি, শেপ বিল্ডার টুলে থাকলে আমি চাইলে এটুক কেটে ফেলতে পারি, কীভাবে? অল্টার চেপে। আবার চাইলে এই 3টা আবার ভরাট করে ফেলতে পারি। এই মাঝখানে কিন্তু ছিল না, একটু কেটে ফেলছিলাম, জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাগ করেছি। আর যদি কিছু কাটতে চাই তাহলে অল্টার চেপে ধরে ক্লিক করলে ওটা কেটে যাবে। এই হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডারের ভিতরে এই যে লাইভ পেইন্ট, বাকেট টুল আছে, কালার চেঞ্জ করা যায়। এই টুলে যাওয়ার দরকার নেই, পার্সপেক্টিভ গ্রিড টুল, ম্যাশ টুল দরকার নেই, গ্রেডিয়েন্ট টুলটার দরকার আছে। তো আপনারা আগে এই শেপ বিল্ডার টুল দিয়ে 2টা শেপ নেবেন, নিয়ে প্রথমে এই 2টা ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে ইউনিট করবেন। এটা তো দেখলেন 2টা শেপ এক করে ফেলতে পারছেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসেন, এসে একটা একটা করে অল্টার চেপে ক্লিক করেন, তাহলে এগুলো সব কেটে যাবে। এই জিনিসটা একটু করেন। আচ্ছা খেয়াল করেন, শেপ বিল্ডার এটা পারলেন তাই না? এটা একদম সহজ টুল, কিন্তু অনেক বেশি কার্যকরী একটা টুল। এর ভিতরে আছে লাইভ পেইন্ট বাকেট টুল। লাইভ পেইন্ট বাকেট টুলের কাজ কি, একই রকম কিছু শেপ নিচ্ছি, এবার এগুলো সবগুলো ধরে এই লাইভ পেইন্ট বাকেট টুল মানে শেপ বিল্ডারের দ্বিতীয় টুলে যদি যাই, এখন আমি মাউসের কার্সরের উপরে দেখেন 3টা কালার দেখা যাচ্ছে, সাদা, কালো আর লাল। এখন যদি ডান অ্যারোতে ক্লিক করি, এক এক করে কালার চেঞ্জ হবে। কিবোর্ডে অ্যারো চিহ্ন আছে না, এটা ডান অ্যারোতে ক্লিক করে কিংবা বাম অ্যারোতে ক্লিক করলে কালার চেঞ্জ হবে। তো আমি প্রথমে রেড রেখে এবার ডান পাশেটা ক্লিক করে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। আবার চাইলে আমরা অলটা চেপে ধরে যেখানে ক্লিক করব, আমি যেটা করি
কোনো একটা শেপ, কোনো একটা লোগো বা কোনো ডিজাইন করতে গেলে যদি কালার পিক করার প্রয়োজন হয়, ওই রিলেটেড কিছু ডিজাইন আমি আমার আর্টবোর্ডে নিয়ে আসি, নিয়ে এসে ওখান থেকে কালার পিক করে নিই। তো অলটা চেপে ধরে যদি অলটা চাপি দেখেন আইড্রপার টুলের মতো হয়ে গেছে, তার মানে এই কালার এখন পিক করলাম ক্লিক করে। এখন আমি যেখানে ক্লিক করবো সেখানে এই কালার হবে, দেখেন এই যে এই কালারটা এখানে হচ্ছে। এরপর এখান থেকে আমি কালার চেঞ্জ করে করে এখানে ক্লিক করতে পারি। এটা করেন তো দেখি সবাই, এটা বানিয়ে দেখেন। একটা করে ডান অ্যারোতে ক্লিক করবেন আর ক্লিক করবেন। এটাকে আমি আরেকবার দেখাবো। এটা গত মনে হয় 2-3টে ক্লাস আগে আপনাদের দেখানো হয়েছে একবার, এখন আবার দেখা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে অনেকের, বুঝতে পারছি। এদিকে খেয়াল করেন, আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এরকম, নিয়ে অলটা চেপে ধরে এর ডুপ্লিকেট নিচ্ছি। এবার কন্ট্রোল ডি প্রেস করছি। এটা তো সবাই পারবেন তাই না? এইদিকে খেয়াল করেন যারা পারছেন না। এবার শেপ বিল্ডারের সেকেন্ড টুল, এরপর আমি ধরেন এই লাল কালারটা পিক করলাম এই কালার সোয়াসেস থেকে। এবার এই লালে ক্লিক করলাম। এবার কিবোর্ডে রাইট অ্যারো চিহ্ন যেটা আছে, একটা ক্লিক করলাম কালার চেঞ্জ হলো, একটা ক্লিক করলাম কালার চেঞ্জ হলো, আর একটা করে ক্লিক করছি। আমি কি করছি এখন কিবোর্ডে রাইট অ্যারো, কালার চেঞ্জ, তারপর মাউসের লেফট বাটন, এই হচ্ছে ফেরা। হয়েছে সবার? এবার এদিকে খেয়াল করেন, এরপর এই টুল আমাদের প্রয়োজন নেই, এই যে পার্সপেক্টিভ গ্রিড টুল আমাদের প্রয়োজন নেই, ম্যাশ টুলও প্রয়োজন নেই। এখানে গ্রেডিয়েন্ট টুলটা আমাদের বুঝতে হবে। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার আগে আমাকে একটা শেপ নিতে হবে, কারণ শেপের উপরেই তো গ্রেডিয়েন্ট কালার দিতে হয়। তো গ্রেডিয়েন্ট একটা শেপ নিচ্ছি, নিয়ে গ্রেডিয়েন্ট টুলে গেলাম, গিয়ে এখানে যদি একটা ক্লিক করি তাহলে ডিফল্টভাবে যে কালারটা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের গ্রেডিয়েন্ট, ভাই এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের গ্রেডিয়েন্টটা হয়। আমি চাইলে এখানে এই যে কালার সোয়াসেসের ভিতরে কিছু ডিফল্ট গ্রেডিয়েন্ট আছে, যেমন এই একটা, এগুলো আমরা পিক করতে পারি। এগুলো এক একটা গ্রেডিয়েন্ট, আর এগুলো এই যে প্যাটার্ন। তো আমি একটা ডিফল্ট সাদা কালো গ্রেডিয়েন্টে থাকা অবস্থায় এখানে যদি এই ডটের উপরে ক্লিক করে ডাবল ক্লিক করি, কালার সোয়াসেস আসবে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এখানে জুম করে এই ডটের উপরে ক্লিক করতে হবে। ডটের উপরে যখন হাতের আঙ্গুল মতো হবে তখনই ক্লিক করবেন, তার আগে ক্লিক করলে কিন্তু ঝামেলা। ডাবল ক্লিক করলাম, করে এখানে কমলা কালার করলাম। তো গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় আমরা চাইলে প্যানেল ব্যবহার করতে পারি। আমি এখন কিন্তু প্যানেলের মাধ্যমে দেখাইনি, কিন্তু অনেকেই দেখছি প্যানেল নিয়ে কাজ করছেন। আমি যখন যেরকম দেখাবো আপনারা সেরকম করার চেষ্টা করবেন, তাহলে সব রকম কাজই শিখে যাবেন, তাই না? একটা কাজ এখানে আমরা কয়েক রকমভাবে করতে পারি। তাহলে আপনি যদি একটা রকমেই অভ্যস্ত হতে চান তাহলে তো হবে না। খেয়াল করেন, এবার আমরা প্যানেলের কাজ দেখি। এখানে আমরা চাইলে মাল্টিপল, এই যে এখানে ক্লিক করেও এক্সট্রা হচ্ছে কালার অ্যাড করতে পারি। দেখেন এখানে ক্লিক করে আলাদা কালার অ্যাড করছি, এখানে ক্লিক করে আলাদা কালার অ্যাড করছি। এখন আমার কোনো কারণে মনে হলো এই কালার আমার দরকার নেই, এটা আমি ধরে কিবোর্ড থেকে ডিলিট করে দেবো। এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করব, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় প্যানেল থেকে এই যে ডিলিট, এই হচ্ছে বিষয়। কালার সম্পর্কে গত ক্লাসে আমি ভালো করে বোঝাইছি, আমি জাস্ট এখন রিভাইজ দিচ্ছি, আপনাদের সবগুলো টুলস আমি মনে করাই দিচ্ছি। তো এখন আমি অত বেশি ডিটেলসে যাব না, গত ক্লাসে আমি ডিটেলসে বোঝাইছি। আপনাদের যদি এটা সম্পর্কে কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা হয়, আপনারা ক্লাস রেকর্ড ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? গত ক্লাসে আমি খুব ভালোভাবে এই গ্রেডিয়েন্ট প্যানেল এবং টুলস দেখাইছি।
এবং এখন আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি এই টুলের এইভাবে কাজ করতে হয়, তাও অনেকে দেখছি পারছেন না। এরপর আই ড্রপার টুল, এটা তো ক্লাসের শুরুর দিকের থেকে দেখালাম, তাই না? কালার পিক করে ব্লেন্ড টুল, এটা শুরুর দিকে দেখালাম। তাহলে আমাদের টুলস প্যানেল রিভিশন শেষ, টুলস শেষ। এবার আমরা প্যানেলটা দেখতে পারি, ক্যারেক্টার প্যানেল। এটা যদি কোনো কারণে হারিয়ে যায়, এটা কেটে দিলাম, তাহলে কোথায় পাবেন? উইন্ডো, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করলে এটা চলে আসবে। এরপর অ্যালাইন, এটা উইন্ডো থেকে অ্যালাইনমেন্ট পেয়ে যাবেন যদি এখানে না থাকে। তো অ্যালাইনমেন্টের কাজ কি? অ্যালাইনমেন্টে সাধারণত সবথেকে বেশি ব্যবহার হয় এই সেকেন্ডটা আর এই লাস্টের এইটা, মিডিল অ্যালাইনের ক্ষেত্রে। এখন আরেকটা জিনিস দেখেন, দেখেন এটার কালার আমি একটু ডিফারেন্ট করছি। এই দুইটা আমি মিডিল অ্যালাইন করতে চাচ্ছি। এই দুইটা যদি মিডিল অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে একটা অবজেক্টকে আমরা হচ্ছে স্থির করব। স্থির করার জন্য কি করব? দুইটা সিলেক্ট থাকা অবস্থায় একটাতে ক্লিক করব। আমি চাচ্ছি এটা স্থির করব। এখানে যদি একটা ক্লিক করি তাহলে এটা স্থির হয়ে যাবে। কি এটা? খেয়াল করেন, এখানে আমি চাচ্ছি এই অবজেক্টটা স্থির করতে, তাহলে দুইটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে এটা স্থির হয়ে যাবে। এখন যদি আমি এটা অ্যালাইন করি তাহলে এটা স্থির থেকে এটা অ্যালাইন হবে, যেটা কিনা আমরা ওয়াচ ডিজাইনের ক্লাসে দেখছিলাম, তাই না? এটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আবার আপনাদের রিমাইন্ড করাই দিচ্ছি। অ্যালাইনমেন্ট, এরপরে দেখেন আমি চাচ্ছি এটা আর্টবোর্ডের মাঝে আসবে, তাহলে এটা আর এটা। আর এখানে যে বিষয়গুলো আরও দেখাইছিলাম, টপ অ্যালাইন, বটম অ্যালাইন, এগুলো তো সহজ বিষয়, তাই না? ওইগুলো আর মানে বিবরণ আকারে বোঝাই দেওয়ার দরকার পড়ছে না। এরপর অ্যালাইনমেন্ট দেখলাম। এরপর পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না, কারণ আমরা শেপ বিল্ডার ইউজ করব বেশি। শেপ বিল্ডার আমি মনে করি যে এইসব টুলে আসার প্রয়োজন পড়ে না। তারপরেও ইউনিট মাঝে মাঝে প্রয়োজন পড়ে, তাও শেপ বিল্ডারতে এক টান দিলেই ইউনিট হয়ে যায়। মাইনাস ফ্রন্ট, এই শেপ বিল্ডারে থেকে অল্টার চেপে ক্লিক করলে মাইনাস ফ্রন্ট হয়ে যায়। এরপর মাঝে মাঝে আমি মার্জ করার জন্য ব্যবহার করি। মার্জ মানে ধরেন একটা ডিজাইন করলেন, পিছনে অনেকগুলো ছোট ছোট অবজেক্ট থেকে গেছে, যেটা আপনার ডিজাইনের দরকারই নেই, তখন আপনি পুরো লোগোটা ধরে মার্জে ক্লিক করবেন, পিছনের ওইগুলো ওর সাথে মিশে যাবে। এই হচ্ছে মার্জের জন্য ব্যবহার করি। এরপর প্রপার্টিস। প্রপার্টিস প্যানেলটা আপনি যখন যেরকম সেরকম হয়ে যাবে, মানে কন্ট্রোল প্যানেলের মতো। ধরেন আমি এখন রয়েছে একরকম, আমি যদি এখন একটা রেক্ট্যাঙ্গেল নিই তাহলে দেখবেন রেক্ট্যাঙ্গেল অ্যালাইন করার জন্য হচ্ছে অ্যালাইনমেন্ট আছে, অফসেট পাথ নেওয়ার জন্য অফসেট পাথ অপশন আছে, এখানে চাইলে স্ট্রোক নেওয়া যাবে, এখানে চাইলে সাইজ বড় করা যাবে, এক্স অক্ষ এই যে সাইজ বড় করা যাচ্ছে। এই বিষয়গুলো প্রপার্টিস প্যানেল একটা কন্ট্রোল প্যানেলের মতো, ঠিক আছে? কালার সোয়াসেস কি? কালার চেঞ্জ করা। আপনার যদি এই কালার বাদেও অন্য কালার দরকার হয়, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার নিয়ে আসতে পারবেন। দেখা যাচ্ছে ফুড কালার, আইসক্রিম কালার, এই যে এখানে সব আইসক্রিম কালার। আপনি চাইলে এটা এর সাথে এখানে অ্যাড করে রাখতে পারেন আইসক্রিম কালার। এটা চাইলে বড় করতে পারেন। এই দেখেন মাউসের কার্য যখন এখানে নেবেন, অ্যারো চিহ্ন চাপ দিয়ে এভাবে বড় করবেন। এবার এই যে আইসক্রিম কালার এগুলো। তো এখন আমি এগুলো আপনাদের এইভাবে কেন বলছি, কারণ হচ্ছে এগুলোতে আমরা অভ্যস্ত না, তাই না? অনেকবার বলে এসেছি, তারপরে এগুলো আপনাদের জানার দরকার, বোঝার দরকার। সোয়াসেস, এই যে কালার, শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না, আপনারা চাইলে গুগল থেকে কালার হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। ধরেন আপনার কালার দরকার, কি কালার? লোগো কালার। খেয়াল করেন, ইমেজে যাচ্ছি, এখান থেকে আপনি একটা কালার পছন্দ করলেন, ধরেন এই কালারটা দিয়ে আপনি একটা লোগো ডিজাইন করবেন। আমি এটা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এটা ইলাস্ট্রেটরে এনে কন্ট্রোল ভি দিব। কিংবা আপনি যদি কোনো একটা ইমেজ যদি সেভ করা থাকে আপনার আর্টবোর্ডে, তাহলে ফাইল থেকে প্লেস করবেন, এই যে প্লেস, কন্ট্রোল শিফট পি,
এই যে আমি এই ইমেজটা আমি এখানে প্লেস করছি, ঠিক আছে। তো এটা আমি এমবেড করছি, যে মাঝখানে ক্রস রয়েছে। এখন দেখেন আমার মনে হলো এই কালারগুলো দিয়ে আমি লোগো বানাবো। তাহলে আইড্রপার টুল এটা সিলেক্ট করলাম, আইতে প্রেস করলাম, এই কালার পিক করলাম, আবার ভিতে প্রেস করলাম, এটাতে প্রেস করলাম, আবার এটা প্রেস করলাম। দেখেন এই কালার দিয়ে আমি কিন্তু এখন লোগো ডিজাইন করতে পারবো। আবার এই কালারগুলো পিক করে দেখি, এখান থেকে কালারগুলো পিক করি, আইড্রপার টুলে গেলাম, আইতে প্রেস করে এটা পিক করলাম, ভিতে প্রেস করে এটা সিলেক্ট করলাম, আবার আইড্রপার টুলে গিয়ে এটা পিক করলাম। এইভাবে আপনি বিভিন্ন কালার এখান থেকে পিক করতে পারবেন। তারপর দরকার নেই সরাই দিলাম, এই কালার দিয়ে আমি লোগো ডিজাইন করতে পারবো। এরপর আপনি এখান থেকে কালার মডিফাই করতে পারবেন। কালার এভাবে এই শেডগুলো সরিয়ে একটা কালারের লাইট কালার কিংবা ওই কালার চেঞ্জ করে করে কাছাকাছি কালারগুলো নিলেন। এবার ব্রাশ টুলের কাজ দেখাইছি, কিন্তু ব্রাশ টুল আমাদের প্রয়োজন পড়ে না। এটা একটা মজার টুলস, কিন্তু আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য এইসব ব্রাশ টুল দরকার হয় না। গ্রেডিয়েন্টটা দরকার হয়, গ্রেডিয়েন্টটা ভালো করে শিখতে হবে। এরপর ট্রান্সপারেন্সি প্যানেল আপনাদের টি শার্ট ডিজাইনের সময় দেখাবানে। স্টোক ডিজাইন, এই যে স্টোক, ধরেন আপনি একটা স্টোক নিলেন, এটা ফিলে আছে, স্টোকে কনভার্ট করলাম। এই যে স্টোক প্যানেল আছে, স্টোক প্যানেল থেকে খেয়াল করেন আমি এটা মোটা করলাম, তাহলে এটার ক্যাপসগুলো রাউন্ডেড করতে পারি। এটা এই ক্যাপসটা কাজ হয় যখন আমি ড্যাশ লাইন নিব তখন। তো এটা হলে এই কর্নার রাউন্ডেড হয়ে যাবে, খেয়াল করেন এই যে এই কর্নারটা রাউন্ড হয়ে গেছে, দেখছেন এখানে ক্লিক করাতে। আর এখানে খেয়াল করেন এই অ্যালাইন স্টোক, এখন স্টোক মাঝে আসে না, এখন স্টোকগুলো মাঝে আছে, স্টোক না এই যে পাত, এই যে পাতগুলো মাঝে আছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এর পাতগুলো কর্নারে চলে যাবে। এখানে ক্লিক করলে এই সাইডে চলে আসবে, এই পাশে কিন্তু পাত নেই, এখন এই সাইডে চলে এসেছে। আর সাধারণত মিডিলেই রাখা হয় পাত। এরপর ড্যাশ লাইন যদি অন করি তাহলে এই যে এটা ক্যাপস রাউন্ডেড ক্যাপ দিয়েছিলাম, যার কারণে এর কর্নারগুলো রাউন্ডেড হচ্ছে, খেয়াল করেন এই যে রাউন্ডেড হচ্ছে। আর যদি এটা দেওয়া হয় তাহলে এরকম হবে, এটা দিলে এরকম হবে। তো এই হচ্ছে বিষয়। এটা ধরে এখন যদি আমি চাই এখানে ক্লিক করলে রাউন্ডেড ক্যাপস হবে। এটা হচ্ছে স্ট্রোকের কাজ, অত জরুরি না। দেখতে মনে হচ্ছে বাহ কত সুন্দর একটা ডিজাইন, কিন্তু আমাদের এই ডিজাইনে এগুলো প্রয়োজন পড়ে না। এই জন্য আমি আপনাদের অত গুরুত্ব দিচ্ছি না, যেগুলো দরকার নেই। একটা এই ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে যে কত রকম ডিজাইন সম্ভব। আপনাদের আমি যে লাইনে নিয়ে যাচ্ছি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এই লাইনে এই সব টুলসগুলো অত জরুরি না। তো এরপর লেয়ারের কাজ আমাদের প্রয়োজন নেই, লেয়ার প্যানেল আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। লেয়ারটা ফটোশপে ভালো প্রয়োজন হয়, ফটোশপ যখন দেখাবো তখন দেখেন। এরপর কালার গাইড, এক একটা কালারের বিভিন্ন শেড, ইমেজ ট্রেস পরবর্তীতে দেখাবানে, স্যাম্বল, আরও অনেক প্যানেল আছে এখানে। এত প্যানেল আছে যে সব প্যানেল নিয়ে পাওয়া যায় না, এক একটা প্যানেলের ভিতরে আবার অনেকগুলো প্যানেল। তো আমাদের অত প্যানেল দরকার নেই, যেগুলো দরকার আমাদের কাজের জন্য সেইগুলো আমি আপনাদের দেখাবো। তো ওভারঅল টুলস এবং প্যানেলের কাজ আপনাদের মোটামুটি দেখাইছি। আপনারা হয়তো এগুলোতে অতটা অভ্যস্ত না, ভালোভাবে পারছেন না, অনেকে পারছেন না। একদম দ্বিধাদ্বন্দ্বে ভোগার দরকার নেই যে আমি পারবো, আমার দ্বারা কি হবে, এরকম ভাবার দরকার নেই। আপনারা জাস্ট একটা কম্পিউটার কেনেন নির্দ্বিধায়। কম্পিউটার কিনলে বাসায় যখন আপনি ঘন্টাখানিক 2 ঘন্টা প্র্যাকটিস করবেন তখন দেখবেন এগুলো একদম পানির মতো সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এমন না যে আপনাকে এর সাথে সবার সাথে তাল মিলিয়েই শিখতে হবে। আপনার একদিন দেরি হোক, আপনার 1 মাস পরেই ইনকাম শুরু হোক, 1-2 মাস পরেই ইনকাম শুরু হোক, কিন্তু কোনোভাবে হাল ছাড়া যাবে না। ধৈর্য রাখতে হবে। এখানে ফ্রিল্যান্সিংয়ে সবথেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। বেশিরভাগ মানুষই ধৈর্য হারিয়ে ফেলে, ভাবে ইনকাম হচ্ছে না কেন। ইনকাম হওয়াটা
সহজ না। আমি প্রথম থেকে আপনাদের প্রথম ক্লাস থেকে বলে আসছি, দুনিয়াতে ইনকাম করা এখন অনেক কঠিন। সাধারণত মানুষ এত বেকার, এত কর্মের প্রয়োজন যে সব সেক্টরে হচ্ছে কম্পিটিশন, প্রচুর কম্পিটিশন। আপনি যদি দেখেন মার্কেট প্লেসে লাখ লাখ কম্পিটিশন, সেখানে আপনার একটা পজিশন তৈরি করা সময়ের দরকার। এটা রাতারাতি সম্ভব না। আপনি 3 মাস ধরে কাজ শিখছেন, আপনি কি এক রাত্রে কাজ পাওয়ার আশা করবেন? আপনি কি এক মাসের ভিতরে ইনকামের আশা করবেন? অবশ্যই 1 মাসের ভিতরে ইনকাম পসিবল, কিন্তু ওই লেভেলের ইনকাম হবে না যে আপনার মাসে 50,000 1 লাখ ইনকাম শুরু হয়ে যাবে। হয়তো মাসে আপনি যদি ভালোভাবে চেষ্টা করেন, প্রতিদিন, আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি, প্রতিদিন যদি আপনারা 4 ঘন্টা সময় দেন, 3 থেকে 4 ঘন্টা বাসায়, আপনারা 1 মাসের চ্যালেঞ্জে, মানে এই 3 মাস, যখন আপনাদের এখন কয় মাস হচ্ছে? 1 মাস হচ্ছে, তাই না? 17 তারিখে শুরু হয়েছিল, তার মানে আজকে 14 তারিখ, তার মানে আগামীকাল আপনাদের 1 মাস পূর্ণ হবে। তাহলে আমাদের 1 মাসের ভিতরে আপনাদের টুলস প্যানেল শেখা শেষ। এখন আমরা কিন্তু অনেক বেশি গতিতে এগোবো। এতদিন আপনারা কম্পিউটার বুঝতেন না, জানতেন না, এই জন্য স্লোলি এগোনো হয়েছে, তাই না? এখন আপনারা মোটামুটি পারেন, বোঝেন। এখন আপনাদের একটা প্রজেক্ট ভিত্তিক ধরবো, এগোবো। মোটামুটি 3 মাসের ভিতরে আমরা স্কিল ডেভেলপ কমপ্লিট করে ফেলবো। 1 মাস খুব স্লোলি এগোইছি, তাতে এই পর্যন্ত। এবার সামনের 2 মাস আমরা একটা প্রজেক্ট, একটা লোগো ডিজাইন ধরবো, 2-3টে ক্লাসে করে ফেলবো। টি শার্ট ধরবো, 2-3টে ক্লাসে করে ফেলবো। বিজনেস কার্ড, এগুলো সব কিছু সম্পর্কে ধারণা দেব। দিয়ে প্রথমে আমরা যাব হচ্ছে freelancer.com-এ। freelancer.com-এ কন্টেস্ট করব, এখান থেকে আর্নিং 1 মাস 2 মাসের চেষ্টা করব। আমি আশাবাদী আপনারা যদি প্রত্যেকে চেষ্টা করেন, প্রত্যেকেই পারবেন। এবং ওইটা হয়ে গেলে আমরা হচ্ছে একটা থেকে ইনকাম পর্যায়ে যেয়ে তারপরে আমরা অন্য মার্কেট প্লেস যাবো, যেমন ফাইবার। আমাদের মেন টার্গেটই হবে ফাইবার। আমি যেটাতে কাজ করি, তো ওখানে অ্যাকাউন্ট দাঁড় করানো মানে রাতারাতি সম্ভব না। এটা 15 দিন 20 দিনে সম্ভব না। 1 মাসে অনেকের হয়, 15-20 দিনেও অনেকের অর্ডার আসে, কিন্তু ওটা ভাগ্যের ব্যাপার। কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে, একদম মানসম্মতভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটা মানুষ 6 মাসেও ফাইবারে অর্ডার পায় না। তাদের পায় না কেন? তারা মানসম্মতভাবে গিগ দিতে পারে না। তারা নিজেরাই বলতে পারবে না আমি একদম মানসম্মত গিগ দিছি। যে একটা ক্লায়েন্ট এসে আমার প্রোফাইল ভিজিট করে আমাকে কাজ দেওয়ার মতো আমি যে বিশ্বস্তভাবে একটা প্রেজেন্টেশন সাজাইছি, এটা বলতে পারবে না। তারা প্রথমে 1-2টা গিগ দিয়ে, মানে গিগ বলতে ওই প্রেজেন্টেশন দিয়ে ভাবে যে হচ্ছে তারা অনেক কিছু করে ফেলেছে, তাদের অ্যাকাউন্ট মনে হয় একদম মানসম্মত হয়ে গিয়েছে। এটা ভেবে তারা আর পরবর্তীতে গিগ দিতে হবে, পরবর্তীতে আরও এডিট করতে হবে, মডিফাই করে আরও ভালো করতে হবে। এই পর্যায়ে সবার আর ধৈর্য থাকে না, কেন জানি না, তাদের আর ধৈর্য থাকে না। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে আপনারা ধৈর্য হারা হবেন না। freelancer.com আমাদের প্রথম থেকে ইনকামে, যে আগের ব্যাচের কথা যদি বলি, ওই ব্যাচ থেকে অনেকে আর্নিং পর্যায়ে গিয়েছে। প্রায় 5-7 জন মতো হচ্ছে freelancer.com থেকে আর্নিং করেছে। মানে শেষ পর্যায়ে সবাই টেকে না। এই যে এখন থেকে দেখবেন অধিকাংশ মানুষ হচ্ছে আসবে না, ঝরতে থাকবে। কারণ তারা অনেকে কম্পিউটার কিনতে পারবে না, অনেকে আবার হচ্ছে ক্লাস ভালো লাগবে না, কারণ হচ্ছে তারা মিস দেবে। যারা ক্লাস মিস দেবে, ধরেন একটা ক্লাস, আজকের ক্লাসটা ধরেন আপনি মিস দিলেন, কত কিছু মিস করে ফেললেন না? এটা কি বাসায় কি কভার করা সম্ভব? বাসায় কভার করা সম্ভব না। এই 1.5-2 ঘন্টা ধরে এই ক্লাস রেকর্ড ভিডিও দেখে ক্লাস কন্টিনিউ, মানে এই শেখাটা, ধৈর্য রাখা অনেক টাফ। তো যারা ক্লাস মিস দেয় তারা পরের ক্লাসে আর ভাল লাগে না, কারণ পারে না। যে কাজ আমরা পারি না সেই কাজে অনজ্বালা ধরে যায় গায়ে। তো ক্লাস মিস যদি দুর্ভাগ্যবশত হয়েও যায়, আপনারা ওইটা ক্লাস রেকর্ড ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই হচ্ছে ব্যাপার। অলরেডি সময় শেষ। আপনাদের 1 মাসের ভিতরে ইলাস্ট্রেটর কমপ্লিট করে ফেললাম। এবার আমরা দেখেন, আজকে 12তম ক্লাস ছিল। 13তম ক্লাসে আমি আরও কিছু বিষয়, ইমেজ ট্রেস, ক্রপ, ক্লিপিং মাস্ক, এগুলো দেখাবো। তারপরে আমরা সার্কেল লোগো ডিজাইন, অলরেডি আমরা সার্কেল লোগো দেখছি, তাই না? আরও কয়েক রকম দেখব।
সার্কেল লোগো এবং পরে ফাইল সেভ করা, জেপিজিতে সেভ করা, এক্সপোর্ট করা, এগুলো আরও ভালো করে বোঝাবো। এরপর ইমেজ ট্রেস তো দেখাইছি, সার্কেল লোগো, সিগনেচার লোগো দেখাবো তারপরের ক্লাসে। তারপরে আমরা আপনাদের রিকোয়েস্ট থাকবে 2টা ক্লাসের ভিতরে যাদের কম্পিউটার নেই তারা কিনে ফেলেন। তারপরে আমরা আপনাদের টেলিগ্রামে অ্যাকাউন্ট করে ভেক্টর ম্যাজিক আপনাদের কম্পিউটারে ইনস্টল করাবো, আপনাদের নিজস্ব কম্পিউটারে। তারপরে গ্রিড লোগো দেখাবো, গোল্ডেন রেশিও লোগো ডিজাইন দেখাবো, লোগো এবং বিজনেস কার্ড দেখাবো, বিজনেস কার্ড। এরপর ফ্রিপিক নামে একটা সাইট আছে, এখানে অনেক হচ্ছে টেমপ্লেট ওয়ার্ক পাওয়া যায়, ওখানে অ্যাকাউন্ট করে ওখান থেকে ডাউনলোড করার প্রসেস দেখাবো। এবং বিজনেস কার্ড হোমওয়ার্ক থাকবে 10টা বিজনেস কার্ড ডিজাইন করা। 2 দিন 3 দিনের ভিতরে আপনাদের 10টা বিজনেস কার্ড ডিজাইন করতে হবে। এই যে প্রথম ক্লাসে 5টা থাকবে বিজনেস কার্ড, তারপরে ক্লাসে 10টা, মানে টোটাল 10টা। এরপর আমরা ফটোশপ নামে যে সফটওয়্যারটা আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর তো দেখলাম, ফটোশপে আমরা মোকআপ সেট আপ দেখবো। ওখানে ফটোশপের কাজ আলাদা, ওরা ফটো রিলেটেড কাজ করে। তো আমাদের তো ফটো রিলেটেড কাজ আমরা অতটা ফোকাস করব না, আমরা ফোকাস করব হচ্ছে ইলাস্ট্রেটরে ভেক্টর রিলেটেড কাজ, যেমন লোগো, বিজনেস কার্ড হচ্ছে ফটোশপও করে, ইলাস্ট্রেটরও করে। তারপরে আমরা টি শার্ট ডিজাইন দেখবো 3টা ক্লাসে। এরপর লোগো, লেটার হেড এগুলো দেখবো, এনভেলপ ডিজাইন দেখবো, জিমেইল ক্রিয়েট। এই যে 25তম ক্লাসে আপনাদের কম্পিউটারে একটা জিমেইল ক্রিয়েট করতে হবে যার পাসওয়ার্ড আপনি জানেন, এবং ওই পাসওয়ার্ডের সাহায্যে ওই জিমেইলের মাধ্যমে আপনি পরবর্তী সব অ্যাকাউন্ট করবেন। তারপরে ক্রোম সম্পর্কে বোঝাবো, এই যে ক্রোমের ইন্টারফেস সম্পর্কে কোথায় কীভাবে অনেক বিষয়াদি আছে, ক্রোম সম্পর্কে দেখাবো। তারপরে নিচে গুগল ড্রাইভ, গুগল শিটে পাসওয়ার্ড সংরক্ষণ করা দেখাবো। তারপরে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট দেখাবো। এরপর এভাবে আমরা এগোতে থাকবো এবং মোটামুটি 34তম ক্লাস থেকে আমরা মার্কেট প্লেসে যাব, মানে আর্নিংয়ের পর্যায়ে যাব। তো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে আপনাদের সাথে আমার কথা ছিল যে 3 মাসের ভিতরে কোর্স ফি কমপ্লিট করতে হবে। অলরেডি 1 মাস হয়ে গেছে, আর 2 মাসের ভিতরে কোর্স ফি কমপ্লিট করে ফেলেন। একবারে তো দেওয়া সম্ভব নয়, ধাপে ধাপে দিবেন। এখন গত ক্লাসে বলছিলাম, গত 2টা ক্লাস ধরে, যে 15 তারিখের ভিতরে যদি কোর্স ফি কমপ্লিট করতে পারেন তাদের জন্য 500 টাকা ছাড় থাকবে। তো এক্ষেত্রে আমি একজন হচ্ছে কমপ্লিট করেছে, আর সবার হচ্ছে 3000 করেই দেওয়া রয়েছে। তো যারা 15 তারিখের ভিতরে, মানে আজকে 14 তারিখ, কালকের ভিতরে দিতে পারবেন, তাদের জন্য 500 টাকা ছাড় থাকবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।